হ্যালো বন্ধুরা, মনস্থিরে আপনাদের স্বাগত। বন্ধুরা, ডিসেম্বরের মিষ্টি রোদের আবহাওয়ায় চঞ্চল মনকে একটু শান্ত করতে চলুন ঘুরে আসি একদিনের ট্যুরে নবাবিয়ানার শহর মুর্শিদাবাদ। সারা বছরের ফাইফরমাস খাটা শরীর আর মনটাকে চলুন আজ একদিনের জন্য হলেও নবাবী মেজাজে ভরিয়ে তুলি। তাহলে চলুন যাওয়া যাক হাজারদুয়ারি মুর্শিদাবাদ ভ্রমণে। তো সকাল সকাল পৌঁছে গেলাম পাহাড়গঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে হাজারদুয়ারি যে প্যালেস সেটা মাত্র 100 মিটার মতো হবে। আমরা যে বাসে এসেছি এই বাসে করে আমরা এলাম। প্রচন্ড শীত পড়েছে। এখন তাপমাত্রা, এখন সকাল 7টা, তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি। মানে কি বলবো, পুরো কেঁপে যাচ্ছি। আমরা এসেছিলাম বাদশাহ আলমের ট্যুর এজেন্সি বাদশাহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিমন্ত্রণে শান্তিনিকেতন মিশন স্কুলের ছাত্রদের সাথে। তবে আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে সকাল 6:50-এ হাওড়া স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে নিন, আর 10:20-তে নেমে পড়ুন মুর্শিদাবাদ স্টেশনে। আর সারাদিন ঘোরাঘুরির পর সেদিনই যদি বাড়ি ফিরতে চান তাহলে সন্ধ্যে 5:20-তে মুর্শিদাবাদ স্টেশন থেকে ওই একই ট্রেন ধরে বাড়ি ফিরুন। একদিনের জন্য ঘুরতে গেলে আপনার হোটেল নেওয়ার প্রয়োজন নেই, কারণ দর্শনীয় স্থানগুলি ঘুরতে ঘুরতেই আপনার সারাদিন কেটে যাবে। তবে আপনি যদি ব্যাকপ্যাক করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা রুম নিতেই পারেন। হোটেল খুবই সস্তায় পাবেন। 400 থেকে 500 টাকায় ভালো ভালো হোটেল আপনি পেয়ে যাবেন। আমরা উঠেছিলাম রয়্যাল গেস্ট হাউসে। রান্নার জায়গা ও একটা রুম সহ আমাদের ভাড়া পড়লো 800 টাকা। ব্যাগপত্র রেখে বাইরে এসে দেখি এক খেজুর রস বিক্রেতা হাজির। এই শীতে তাজা খেজুর রসে চুমুক না দিলে চলে, তাই নিয়ে নিলাম 10 টাকার বিনিময়ে 1 গ্লাস তাজা খেজুর রস। মুখে দিতেই আহা, যেন অমৃত মনে হলো। ওহ, সেই লেভেলের স্বাদ। তাহলে চলুন ঘুরে দেখা যাক এক সময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ঐতিহাসিক মুর্শিদাবাদ। দর্শনীয় স্থানগুলি ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমরা একটা টোটো করে নিলাম। ভাড়া পড়লো পার হেড 120 টাকা। আপনি চাইলে টাঙ্গা গাড়ি বা ঘোড়া গাড়িও নিতে পারেন, ভাড়া ওই একই। তবে মিনিমাম 4 জন হতে হবে, না হলে আপনার আরো বেশি ভাড়া পড়ে যেতে পারে। আমরা এখন দাদাকে পেয়েছি। টোটো করে আমরা, দাদা বললেন 120 টাকা পার হেড, তাই তো? 120 টাকা পার হেড। পুরো অল টোটাল জায়গা ঘোরাবেন? কোন কোন জায়গা ঘোরাবেন? জিয়ান্টোর সমাধি, মির্জাফরের সমাধি, মির্জাফরের মসজিদ, এবং যেখানে সিরাজদৌল্লাহকে মারা হয়েছিল মির্জাফরের বাড়ির গেট, এবং রঘুনাথ দেবীর মন্দির যেখানে 80 টাকা দামের 4 চাকা গাড়ি, 16 টাকা দামের খাট, এবং নসিপুর রাজবাড়ি ডাকাত দেবী সিং এর, যেখানে হীরাবাই নাচ করতো বাইজিখানা, ফাঁসি ঘর। আচ্ছা, তারপরে পড়বে আপনার জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠ মিউজিয়াম। তারপরে পড়বে সিরাজের বাগান বাড়ি, যেটাকে কাঠগোলা বাগান বাড়ি বলা হয়। আচ্ছা, সেসব জায়গাগুলো, অল্প জায়গাগুলো আমরা ঘোরাই। 120 টাকা একদম চিপ রেট, এবং পুরো জায়গা আমরা পুরো মুর্শিদাবাদ এক্সপ্লোর হয়ে যাবে 120 টাকায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চলুন যাওয়া যাক তাহলে। ঠিক আছে, আসুন। টোটোয় আমাদের প্রথম গন্তব্য কাঠগোলা বাগান বাড়ি। যেতে যেতে প্রত্যক্ষ করলাম বিঘার পর বিঘা জমিতে হলুদ চাষ করা হয়েছে। অপূর্ব লাগছিল। কিন্তু এখন আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়ি। মুর্শিদাবাদ ভ্রমণ করতে এলে আপনাকে এই জায়গাটা দেখতেই হবে। অসাধারণ সৌন্দর্যের। আমরা ভিতরে গিয়ে দেখব। তো কাঠগোলা বাগান বাড়িতে এসেছি। টিকিট হচ্ছে 30 টাকা করে, ঠিক আছে? এই যে 30 টাকা টিকিট। বাদশাহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার বাদশাহ আলম টিকিট কাটলেন। আর আমরা কি কি দেখতে পাবো এখানে 30 টাকার বিনিময়ে সেটা দেখাবো বন্ধুদের। 30 টাকার বিনিময়ে আপনারা দেখতে পাবেন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, ওয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা। 30 টাকায় এগুলো সব দেখতে পাবেন। একবার ভাবুন, এই কাঠগোলা বাগান বাড়ির যে এতগুলো জায়গা, পুরো যেহেতু ঐতিহাসিক জায়গা সেহেতু পুরো জায়গাটা ভালোভাবে দেখার জন্য আমি একটা গাইড নিয়েছি। গাইডের নাম, কাকুর নাম কি? মঙ্গল ঘোষ। মঙ্গল ঘোষ, উনি আমাদেরকে বলবেন। ডান দিকে যে মূর্তিটা দেখলেন উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠাতা। আচ্ছা, নাম হচ্ছে লক্ষ্মীপত সিং জোগার। ওকে। বাঁদিকে আছে ছোট ভাই মহিপত সিং জোগার। এখানে আছে মেজো ভাই জগৎপত সিং জোগার।
আর এখানে আচ্ছা। আছে সেজ ভাই ধনপদ সিং দুগার, ওকে, ওই মূর্তিগুলো যেগুলো এরা রয়েছে। 4 ভাই। আচ্ছা এরা এসেছিলেন রাজস্থান থেকে 1780 সালে। সিরাজ মারা যাওয়ার 23 বছর পরে। আচ্ছা বাগান এরিয়া আছে 260 বিঘা। এই 260 বিঘা এরিয়াতে কাঠের বিজনেস করেছিল। কাঠের বিজনেস ছিল ফার্স্ট চোরা কারবার করতে, আচ্ছা সেই জন্য আন্ডারগ্রাউন্ড বা গুপ্তপথ তৈরি করেছিল। পরে দেখাবো। আচ্ছা। এই বাগানের নাম কেন হলো জানেন না? এখন যে আমের চা দেখতে আসুন, হুম। এগুলোতে সেই সময় 260 বিঘা এরিয়াতে কালো গোলাপের চাষ ছিল। আচ্ছা সেই জন্য বাগানের নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান, ওকে, অরিজিনাল নাম। এখন বলে কাঠ গোলা বাগান। আচ্ছা গোলাপের পটা কেটে দিয়ে গোলাতে এসছে। গোলাপ নেই, গোলাপে পাওয়া নেই, পাওয়া গেছে বেড়াতে। বর্তমানে আমের চা দেখতে দেখতে এগিয়ে চলুন। কাঠগোলা বাগান বাড়িটি 1780 সালে তৈরি করেন 4 ভাই লক্ষ্মীপদ সিং, যাকে আমরা দুগ্গার বাহাদুর নামে চিনি, ধনপদ সিং, মহিপদ সিং এবং ছত্রপদ সিং। বাগানটিকে সবাই কাঠগোলা বাগান বাড়ি নামে ডাকলেও এর আসল নাম কিন্তু কাঠগোলাপ বাগান বাড়ি। এই 4 ভাইয়ের 2 ধরনের ব্যবসা ছিল, কাঠের ব্যবসা ও গোলাপের ব্যবসা। সেখান থেকেই এমন নাম। মূলত কাঠ চেরাই করে ফার্নিচার বানিয়ে তা কলকাতা ও অন্যান্য জায়গায় রপ্তানি করা হতো। আর গোলাপ থেকে সুগন্ধি আতর তৈরি করে তা বিভিন্ন জায়গায় রপ্তানির ব্যবসা করতেন এই 4 ভাই। অপূর্ব এই বাগান বাড়িটিতে ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন রয়েছে। এই বাগান বাড়িটি তখনকার দিনে মির্জাফরের ছেলে মিরনের কাছ থেকে 1200 টাকার বিনিময়ে 999 বছরের লিজ নেন এই 4 ভাই। এখানে আসুন, এটি আন্ডারগ্রাউন্ড, এই হচ্ছে সুড়ঙ্গ পথ, ঠিক আছে, সুড়ঙ্গ পথ। হ্যাঁ। জল দেখা যাচ্ছে। হুম। আগে জল ছিল না, পুরো শুকনো ছিল। জলটা কোথা থেকে এসছে, কেন এসছে, পরে জানতে পারবেন। এখান থেকে সে রাজা মাটির তলা একখানা পথ তৈরি করেছিল সেই জগৎসেটের অরিজিনাল বাড়ি পর্যন্ত। আচ্ছা। জগৎসেট ছিল ধনকুবের, তার কাছে টাকার ট্যাক্সাল ছিল, তার কাছে টাকা পয়সা পাওয়া যেত। এখান থেকে সে রাজা হিরে মতি জড় চুনি পান্না এগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসতো, দেশে জগৎসেটের বাড়ি যেত। জগৎসেটকে মালগুলো দিতে হবে, টাকা পয়সা গুলো সংগ্রহ করতো। মুর্শিদাবাদে প্রচন্ড বন্যা হয় 1847 সালে। সে মানে জগৎসেটের বাড়ি আসছে রাজের হিরাঝিল, যে অরিজিনাল হাজারদুয়ারি ছিল, এটা আপনারা দেখতে পান না। এখন যারা দেখেন নকল তৈরি করেছিল হুমায়ুন যা, সিরাজ মারা যাওয়ার 80 বছর পরে, যে অরিজিনাল ছিল সিরাজের হিরাঝিল, গঙ্গায় চলে গেছে। সেই জগৎসেটের বাড়ি পথ দিয়ে জলে ঢুকে পথ বন্ধ হয়ে গেছে। রাজা অনেক টাকা পয়সা খরচ করেছিল জলগুলো সরাবার জন্য, চলতে পারেনি, কারণ গঙ্গার সঙ্গে কানেকশন আছে। গঙ্গা জল বলে জল বাড়ি, গঙ্গা জল কমে জল কম। রাজা কি বললেন, ইংরেজরা হয়তো কৈফিয়ত চাইবেন, জেনে ফেলবেন গুপ্তপথ। তিনি কি বলেন, চারিপাশে ঘিরে দিলেন। ঘিরে দিয়ে এটা করে দিলেন একখানা রাজস্থানীয় মডেল একটা বাউড়ি কুয়ো। আচ্ছা। এটা করে দিলেন রানীদের স্নান করার জন্য একখানা ঘাট। আচ্ছা। 3টে ঘর আছে, একটা উপরে দেখতে পাচ্ছেন, দ্বিতীয়টা দেখা যাচ্ছে, তৃতীয়টা জলে তোলা আছে। আচ্ছা। আর উপরের ঘরে 2টো এখন রয়েছে, 3 নম্বরটা একদম জলের তলায় চলে গেছে। উপরের ঘরে সব দাসীরা পাহারা দিত, নিচের ঘরে রানীরা স্নান করতো, মিডিল ঘরে কাপড় ছাড়তো। ওই পাশে দেখবেন একটা কুয়ো টাইপের দেখাচ্ছে। আগের দিনে কোনো মেশিন ছিল না জল উঠাবার জন্য, সেই জন্য রাজা পাশ দিয়ে একখানা কপি কল তৈরি করে দিয়েছিল। আর ওই কপি কল দিয়ে 2টো বলদ জল উঠিয়ে সে গোলাপ গাছে দিত। সেটা এখন রাজস্থানী কুয়ো বা বাউড়ি বলে। গেটটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে একখানা শুটিং হয়, মেড়া করম মেড়া ধরম। সেই শুটিং এর পরে এখানে একটা ছেলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে মালিক ঝুলি দিয়েছে তালা, খোলা। মানে তিনি কি মারা গেছিলেন? হ্যাঁ, মারা গেছিলেন। রাজস্থানী দুগের পরিবারের তৈরি আশ্চর্য এক বিস্ময় এই সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথটি গঙ্গার সাথে সংযুক্ত ছিল এবং জগৎ শেঠের বাড়ির সাথেও সংযুক্ত ছিল। বাইরে থেকে সংগ্রহ করা হিরে মতি চুনি পান্না এই সুড়ঙ্গ পথের মাধ্যমেই চোরা পথে জগৎ শেঠের বাড়িতে পৌঁছানো হতো। জগৎ শেঠ ছিলেন ধনকুবের, তাই দুগের পরিবার জগৎ শেঠকে এই মূল্যবান রত্ন সামগ্রী পাচার করে প্রচুর অর্থ লাভ করতেন। সুড়ঙ্গের মুখে রয়েছে পরপর 2টো ঘর ও একটা কুয়ো, এটাকে বাউলি বলা হয়। সিঁড়ি দিয়ে রানীরা আসতেন, স্নান করতেন, কুয়োতে জল নিতেন ও ঘরগুলোতে বসতেন। ব্রিটিশরা যাতে ভাবে ওটা মেয়েদের জায়গা, সেই জন্য এমনভাবে সুড়ঙ্গ পথের সামনেটা তৈরি করা হয়েছিল। রানীদের স্নানঘর হিসাবে দেখানোর আড়ালে রম রমিয়ে চলতো চোরা কারবার। মূর্তি দেখতে পাচ্ছি আমরা, এনার নাম নিশ্চয়ই শুনেছেন বা জানেন।
ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত আর্টিস্ট, হ্যাঁ অয়েল পেন্টার মাইকেল অ্যাঞ্জেলো। হ্যাঁ বাপরে। ইনি একজন ইতালিয়ান শিল্পী ছিল, ভালো ভালো ছবি আঁকতো। এনার হাতে ছবি হাজার দুটি আছে। এরা তৈরি করেছিল রাজস্থানের শিল্পীরা। আচ্ছা একটা পাথরকে দণ্ডায়মান করে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তি তৈরি করেছিল। একটাই পাথরে তৈরি আছে, কোনো জায়গায় জয়েন্ট নেই। যেরকম মাইকেল অ্যাঞ্জেলো হাত কেটে দিয়েছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য, আবার যিনি তৈরি করেছিল ওনারও হাত কেটে দেওয়া হয়েছিল। ও ইতিহাসে পাওয়া যায় তার নাম দিবাকর ভাস্কর। আচ্ছা তবে আমরা বেশি ভদ্র, নিজস্ব দেখতে পাচ্ছেন আঙুলগুলো ছিল এগুলো আমার মতো আপনার মতো দর্শকরা ভেঙে দিয়ে মূর্তি তৈরি করেছিল বাগানের সৌন্দর্যের জন্য। বাগান গেছে স্বর্গে, মূর্তি আছে এখানে, এবার চলুন যাই ওখানে। আর এই মূর্তিটা কোন পাথরের? মার্বেল স্টোন। মার্বেল। বাগানটিতে রয়েছে সাদা মার্বেল পাথরের তৈরি বিশ্ববিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। একটি অখণ্ড পাথর ছেনি হাতুড়ি দিয়ে কেটে মূর্তিটি তৈরি করেন রাজস্থানের বাঙালি ভাস্কর্য খোদাই শিল্পী দিবাকর ভাস্কর। মাইকেল অ্যাঞ্জেলোর যেমন হাত কেটে নেওয়া হয়েছিল তার শিল্পী জীবন ব্যর্থ করার জন্য, ঠিক তেমনভাবেই এই মূর্তিটি তৈরির পরেই দিবাকর ভাস্করের হাতও কেটে নেওয়া হয়। লম্বা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওইদিকে দেখাতে বলবো। লম্বা এই বাড়িটা? এই বাড়িটা সেই সময় চিড়িয়াখানা। আচ্ছা এখানে সেই সময় হাতি, গন্ডার, জলহস্তী, জিরাফ, আচ্ছা চারটে পশু বাদে সব পশু থাকতো। এটা ধ্বংস হয়ে গেছিল। আচ্ছা। এখন যারা মালিক আছে আবার রিপেয়ার করে চিড়িয়াখানা করেছে। তো চিড়িয়াখানায় পশু নেই, বিভিন্ন দেশের পাখি আছে, মাছ আছে, খরগোশ আছে, যেগুলো আসলে তোমরা দেখে নেবেন। আচ্ছা পরিযায়ী পাখিও আছে ওখানে? সামনে দেখুন একখানা মঞ্চ দেখা যায় খোলা টাইপের। এই মঞ্চটিকে বলে ব্যান্ড বন্ড অ্যান্ড ড্যান্সিং গ্যালারি। এখন আপনারা দেখছেন নাচমহল। এই নাচমহলটিকে বলা হতো ব্যান্ড বন্ড অ্যান্ড ডান্সিং গ্যালারি। এখন এটি চারিদিক ফাঁকা থাকলেও সেই সময় এর চারিদিক বেলজিয়াম কাচ দিয়ে ঘেরা ছিল। রাত্রিবেলা এখানে বাইজি নাচের আসর বসত। আপনারা শুনলে অবাক হবেন, সেই সময়ের সুদূর লখনৌ থেকে আগত হীরাবাই ও মতিবাই এখানে এক রাতে নাচের জন্য পারিশ্রমিক নিতেন ৫,০০০ স্বর্ণমুদ্রা, অর্থাৎ এখনকার হিসাবে ৫ কোটি। বাড়িটা আছে সেই চার ভাইয়ের বাসস্থান। আচ্ছা, যে মূর্তিগুলো আপনি দেখালেন চার ভাই। তবে এটা আগের দিনে সিমেন্টের ছিল না, চুন সুরকি তৈরি। 244 বছর হচ্ছে বয়স। আর এই যে সামনে একখানা টেবিল দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর চারিপাশে ছিল। আচ্ছা একটা ভেঙে গেছে, 3খানা আছে। আচ্ছা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোয়া চেয়ার। হ্যাঁ, এখানে সেই সময় নবাব রাজারা আসলে বসে গল্প কিছু হাওয়া বাতাস, সোডা পান, দাওয়া বাসা খেলতো, সেই জন্য বোটগুলোকে দাওয়া বোট বলে। এবারটাতে বহু সিরিয়াল সিনেমা শুটিং হয়ে গেছে। আচ্ছা সিরিয়াল হয়েছে যেমন বেহুলা, খনার বাসন, আচ্ছা সিরাজের বেগম, হ্যাঁ, হ্যাঁ। মহাপীর, তারাপীর, প্রফুল্ল, বাংলা ডাকাত রানী দেবী চৌধুরী। প্রফুল্ল, হ্যাঁ, এর ভেতরে সব শুটিং হয়েছে। বাংলা বই হয়েছে যেমন বলো দুর্গা মাইকি, একজন ছিল রাজা, একেন বাবু, আর একটা হিন্দি ফিল্ম হয়েছে লেগা সাদ্দাম। এই হচ্ছে দুগের পরিবারের মূল প্রাসাদ। মূল বাড়ির সামনে যে পুকুরটি রয়েছে, কথিত আছে সেখানে চার ভাইয়ের স্ত্রীরা স্নান করতেন। আর শোনা যায় এই পুকুরে 60 কেজি ওজনের দুটি বিশাল আকৃতির মাছ ছিল। মাছ দুটির নাম ছিল হিরে ও মতি। মাছ দুটি মারা যাওয়ার পর এই জায়গায় তাদের সমাধিস্থ করা হয়। বাড়িটির ভিতরে এই চার ভাইয়ের ব্যবহৃত আসবাবপত্র, পালকি, তৈলচিত্র, ঝাড়বাতি ইত্যাদি আরো অনেক কিছু নিয়ে একটা মিউজিয়াম করা হয়েছে, কিন্তু ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ হওয়ায় আপনাদের তা দেখাতে পারলাম না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এই গাছটা, গাছটা অনেকে ভাবে ফল গাছ। আচ্ছা ফল না, ফুল গাছ, সাদা চাপা ফুলের গাছ। এর বয়স 240 বছর। 240 বছর। কারণ এর আগাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর গোড়া থেকে ডালগুলো বেরিয়েছে। গোড়াটা দেখে ভাবছেন সলিড, সলিড না, ভেতরে পুরো ফাঁপা, উপরে চাপা, ভেতরে ফাঁপা। পাশে যান দেখুন, 2-4 জন ঢুকলে কেউ দেখতে পাবে না। 3টে ভাগ হয়ে গেছে, একটা পড়ে গেছে, তা বেঁচে আছে। কাঠগোলা বাগানের অন্যতম আকর্ষণ এই জৈন মন্দির। মন্দিরটিকে পরেশনাথ মন্দির বলা হয়। মন্দিরে জৈন ধর্মগুরু আদিনাথের যে মূর্তিটি রয়েছে মনে করা হয় সেটি 900 বছরেরও পুরনো। 1933 সালে লক্ষ্মীপদ সিং দুগের তার মায়ের অনুপ্রেরণায় এই জৈন মন্দিরটি তৈরি করেন।
लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और। ঐতিহাসিক কাঠগোলা বাগানকে টাটা জানানোর পর এবার আমাদের পরবর্তী গন্তব্য জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ ছিলেন নবাবী আমলের ধনকুবের। তিনি একাধারে নবাবদের সুদের উপরে টাকা ধার দিতেন, আবার অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও টাকা ধার দিতেন। এমনই আর্থিক প্রতিপত্তি ছিল তার। তার বাড়িতে টাকশালও ছিল। জগৎ শেঠের এই বাড়িটি পলাশী ষড়যন্ত্রের আতুরঘর হিসাবে বিবেচিত হয়, কারণ মীর জাফরের মতো জগৎ শেঠও চাননি সিরাজ বাংলার মসনদে বসুক। বাড়িটিতে রয়েছে গোপন সুড়ঙ্গ পথ। বর্তমানে এটি একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় আপনাদের সামনে তা দেখাতে পারলাম না। জগৎ শেঠের প্রাসাদ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য পলাশী ষড়যন্ত্রের প্রধান খলনায়ক মীর জাফরের বাড়ি। এই হচ্ছে মীর জাফরের বাড়ির গেট। মীর জাফরের বসত বাড়িটি আজ আর নেই। কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে সেটি। বিলাসবহুল বাড়িটি আজ না থাকলেও বিশাল গেটটি আজও দাঁড়িয়ে আছে। মীর জাফরের ছেলে মিরন একদিনের জন্য নবাব হয়ে সিরাজকে এখানে হত্যা করেন। এখন দাঁড়িয়ে আছি মীর জাফরের তৈরি মসজিদে। এখানে যিনি গাইড আছেন তিনি বললেন যে মীর জাফর এখানে নামাজ পড়তেন, আর মীর জাফরের যে পরিবার আছে তারাও এখানে নামাজ পড়তেন। রাস্তার এই ধারে রয়েছে মীর জাফরের পরিবারের সমাধি। মোট নবাব মীর জাফরের 1100 জনকে এখানে কবর দেওয়া হয়েছিল। সেই জায়গাটা আমরা দেখে নেব। এই হচ্ছে মীর জাফরের কবর। আমি একটু ক্লোজ আপ দেখাতে বলবো কবরটাকে। আর এখানে যাবতীয় যে কবরগুলো রয়েছে সেইগুলো হচ্ছে মীর জাফরের পরিবারেরই কবর। এখানে টোটাল 1100টা কবর আছে। এই যে কবরটা আপনারা দেখছেন সেটা হচ্ছে বলা হয় মাদার অফ মুর্শিদাবাদ।
এটাই সবচেয়ে ভিআইপি কবর এখন শুনলাম, মুন্নি বেগমের কবর এটা। ডাকাত দেবী সিং এর রাজবাড়ি। এখন আপনারা দেখছেন নসিবপুর রাজবাড়ি। এটি রাজা দেবী সিংহের প্রাসাদ। 1776 খ্রিস্টাব্দে দেবী সিং প্রাসাদটি নির্মাণ করেন। 1856 সালে রাজা কীর্তিচাঁদ এই বাড়িটি নতুন করে নির্মাণ করেন। দেবী সিং ছিলেন একজন অত্যাচারী রাজা। খাজনা আদায়ের জন্য তিনি কঠোর পদ্ধতি অবলম্বন করতেন। কোনো অসহায় প্রজা খাজনা দিতে না পারলে তিনি ফাঁসি পর্যন্ত দিতেন। এখানে তাদের ফাঁসি দেওয়া হতো। প্রাসাদটিকে নকল হাজারদুয়ারিও বলা হয়, কারণ এর সামনেটা হুবহু হাজারদুয়ারির মতো। এখানেই আপনি দেখে নিতে পারেন নসিবপুর মহন্ত আখড়া বাড়ি। প্রবেশ মূল্য 20 টাকা। বাড়িটিকে বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এখন চলুন দেখে আসি নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল। এখন আমরা চলে এলাম নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধিস্থলে। ইতিহাস অনুযায়ী আজিমুন্নেসা বেগম এক দুরারোগ্য রোগে ভুগছিলেন। তখন কবিরাজরা তাকে পরামর্শ দেন যে প্রত্যেকদিন একটা করে মানব শিশুর কলিজা খেলে তার রোগ সেরে যাবে। কবিরাজদের কথা মতো রোগ সেরে গেলেও আজিমুন্নেসা বেগম মানব শিশুর কলিজা খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়েন এবং প্রত্যেক দিনই চুরি করে একটা করে মানব শিশুকে তিনি খেতে থাকেন, কলিজা খেতে থাকেন। তার ফলে তাকে জীবন্ত সমাধি দেন তার স্বামী সুজাউদ্দৌলা। এই হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল। একদম সিঁড়ির নিচে তাকে কবরস্থ করা হয়েছিল, আর তাকে কিন্তু জীবন্ত কবর দেওয়া হয়েছিল বন্ধুরা। মানব শিশুর কলিজা খাওয়ার অপরাধে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কথিত আছে আজিমুন্নেসা বেগম এক দুরারোগ্য রোগে আক্রান্ত হলে কবিরাজ তাকে 3 বছরের কম বয়সী মানব শিশুর কলিজা খাওয়ার নিদান দেন। তাই আশেপাশের গ্রাম থেকে শিশু চুরি করে তাদের কলিজা খেয়ে 1.5 মাসের মাথায় তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এতদিনে তিনি মানব শিশুর কলিজা খাওয়াতে আসক্ত হয়ে পড়েন ও প্রতিদিন শিশু চুরি করে কলিজা খেতে থাকেন। বিষয়টি জানাজানি হলে নবাব মুর্শিদ কুলি খাঁ মতান্তরে তার স্বামী সুজাউদ্দৌলা তাকে সিঁড়ির নিচে জ্যান্ত কবর দেন। আমাদের পরবর্তী গন্তব্য কাটরা মসজিদ। 1723-24 সালে মুর্শিদ কুলি খাঁর নির্দেশে গড়ে তোলা হয় কাটরা মসজিদ। এটি শোভা বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর কবর হিসাবেও পরিচিত। মসজিদে মোট 5টি মিনার ছিল, যার মধ্যে 2টি অক্ষত অবস্থায় রয়েছে আর 3টি 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। মিনারগুলির উচ্চতা প্রায় 70 ফুট। উপরে যে দোতলা বাড়িগুলি দেখছেন, এই উপরতলাকে বলা হতো মুসাফিরখানা আর নিচের তলাকে বলা হতো ছাত্রাবাস। মুসাফিরখানায় দূর থেকে আগত অতিথি বা মেহমানদের থাকার ব্যবস্থা ছিল, আর নিচের তলায় শিক্ষক ও ছাত্রদের বসবাস ছিল। নিচের তলাতে কোরআন পাঠ করা হতো। মসজিদের নিচে 13টি সুড়ঙ্গ পথ ছিল, যার মাধ্যমে গোপন স্থানে যাতায়াত করতেন নবাব। আসলে কাটরা মসজিদ ছিল একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 800 জন ছাত্র একসঙ্গে কোরআন পাঠ করতেন নিচের তলায়। এই হচ্ছে মূল মসজিদ। এইখানে নামাজ পড়া হতো। সেই সময়ে একসঙ্গে প্রায় 2000 জন নামাজ পড়তে পারতেন। মসজিদের গায়ে চৌকো খুপড়িতে বেলজিয়াম কাঁচ বসানো ছিল, যা চাঁদের আলোয় চকচক করত। এই হচ্ছে মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খাঁর কবর। মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাধিস্থ করা হয়। কেন তাকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয় সেটা জানাবো অন্য একটা ভিডিওতে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক জাহান কোষা কামান। কাটরা মসজিদের 1.5 কিমি দক্ষিণে ছিল নবাব মুর্শিদ কুলি খাঁর তোপখানা। সেই তোপখানার শেষ নিদর্শন এই জাহান কোষা কামান। জাহান কোষা শব্দের অর্থ পৃথিবী ধ্বংসকারী। 1637 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালে
ঢাকার কারিগর জনার্দন কর্মকার কামানটি নির্মাণ করেন। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি এবং কামানটির ওজন প্রায় 212 মণ। শোনা যায় কামানটি অষ্টধাতু দিয়ে নির্মিত। তার মধ্যে সোনা, রূপো, পিতল, তামা, লোহা, পারদ ইত্যাদি ধাতু ছিল বিশেষ উল্লেখযোগ্য। চলুন এবার পরবর্তী গন্তব্য হোক মতিঝিল। মতিঝিল বর্তমানে একটা পার্ক। মতিঝিল দেখতে দেখতে চলুন জেনে নিই মতিঝিলের ইতিহাস। মতিঝিল ছিল আলীবর্দী খাঁর বড় মেয়ে মেহেরুন্নেসা বেগম, যাকে আমরা ঘসেটি বেগম নামে চিনি, তার স্বামী নওয়াজিস মোহাম্মদ খানের প্রাসাদ। নওয়াজিস মোহাম্মদ খান ছিলেন ঢাকার ডেপুটি ডিরেক্টর। ঘসেটি বেগম ও নওয়াজিস মোহাম্মদ খান সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। আমিনা বেগমের ছোট ছেলে অর্থাৎ সিরাজের ছোট ভাই একরামউদ্দৌলা স্মল পক্সে মারা গেলে তার শোকে 1755 সালে পলাশী যুদ্ধের 2 বছর আগে মারা যান নওয়াজিস মোহাম্মদ খান। মতিঝিলে ঢোকার আগে বাম দিকে যে মসজিদটি রয়েছে সেই মসজিদ প্রাঙ্গণে তাকে কবরস্থ করা হয়, আর তার কবরের ঠিক পাশেই রয়েছে সিরাজের ছোট ভাই একরামউদ্দৌলার সমাধি। মতিঝিল পার্কের দৈর্ঘ্য বিশাল, প্রায় 350 একর। নবাবী আমলে এই ঝিলে প্রচুর পরিমাণে মুক্ত চাষ হতো। বর্তমানে এটি একটি বিশাল আকৃতির পার্ক হিসাবে রয়েছে। এখানে রয়েছে দৃশ্য নান্দনিকতার বিপুল সম্ভার। প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই মতিঝিল পার্কে। চলুন এবার দেখে নিই মুর্শিদাবাদ ট্যুরিজমের আইকনিক টুরিস্ট স্পট হাজারদুয়ারি প্যালেস। আমার সামনে এখন ব্রিটিশ ইটালিয়ান আর্কিটেকচার হাজারদুয়ারি। তো অনেকে মনে করেন যে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেন, কিন্তু না বন্ধুরা, এই হাজারদুয়ারি নির্মাণ করান বাংলা, বিহার, উড়িষ্যার অন্যতম নবাব হুমায়ুন শাহ। নবাব সিরাজউদ্দৌলা থাকতেন হীরা ঝিল। সেই হীরা ঝিল এখন গঙ্গার ভাঙনে মিলিয়ে গেছে। হাজারদুয়ারি তৈরি হয় 1829 থেকে 1837 সালের মধ্যে। হাজারদুয়ারি তৈরি করান নবাব হুমায়ুন শাহ। ব্রিটিশ ইঞ্জিনিয়ার ডানকান ম্যাকলিওড হাজারদুয়ারির নকশা তৈরি করেন। প্রাসাদটির 1000টা দরজা রয়েছে বলে এর নামকরণ করা হয় হাজারদুয়ারি। তবে 1000টা দরজার মধ্যে 900টি দরজা আসল, বাকি 100টা দরজা নকল। হাজারদুয়ারি মূলত তৈরি করা হয় দরবার হল হিসাবে। এটি ছিল হাই র্যাঙ্কিং ব্রিটিশ অফিসারদের আবাসন। প্রতিটি দরজা একই রকম দেখতে ছিল, কারণ চোর, ডাকাত বা লুটেরারা কোনো কিছু চুরি করতে এসে কনফিউজ হয়ে গিয়ে পালাতে না পারে। প্রাসাদটির দৈর্ঘ্য 424 ফুট, প্রস্থ 200 ফুট এবং উচ্চতা 80 ফুট। 3 তলা এই প্রাসাদটি তৈরি করতে খরচ হয় তখনকার টাকা হিসাবে প্রায় 18 লক্ষ টাকা। প্রাসাদটির 3 তলায় ছিল নবাব ও বেগমদের থাকার ঘর। দোতলায় ছিল দরবার হল বা আদালত, লাইব্রেরি
ও অতিথিশালা, আর একতলায় ছিল বিভিন্ন অফিস রুম। বর্তমানে এটি একটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ছবি তোলা বা ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ। হাজারদুয়ারিতে যে কামানটি রয়েছে তার নাম বাচ্চাওয়ালি তোপ। শোনা যায় এই কামানটি একবার মাত্র দাগা হয়েছিল। তখন 10 কিলোমিটারের মধ্যে গর্ভবতী মহিলাদের গর্ভপাত ঘটে গিয়েছিল, এই জন্য এর নাম বাচ্চাওয়ালি তোপ। এই ঘটনার পর থেকে কামানটি আর দাগা হয়নি। ইছাগঞ্জে ভাগীরথীর বালিতে কামানটিকে পাওয়া গিয়েছিল। হাজারদুয়ারির ঠিক সামনেই রয়েছে এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং এই ইমামবাড়াটি তৈরি করেন। নবাবী আমলে মহরমের সময় সারাদিন কোরআন পাঠ করা হতো ও রাতে অসংখ্য প্রদীপ দিয়ে সাজানো হতো এই ইমামবাড়াটি। বর্তমানে এটি সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র আরবি মহরম মাসে 1 থেকে 10 তারিখ অবধি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় এই ইমামবাড়াটি। হাজারদুয়ারি ও ইমামবাড়ার সোজা যে রাস্তাটি রয়েছে তার পূর্ব দিকে রয়েছে বিশাল এই ঘড়িঘর। হাজারদুয়ারি প্যালেস গ্রাউন্ডেই রয়েছে মদিনা মসজিদ। মায়ের ইচ্ছা পূরণের জন্য সিরাজ মদিনার কারবালা থেকে মাটি এনে এই মসজিদটি নির্মাণ করেন। এবার আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ গন্তব্য খোশবাগ। ভাগীরথীর পশ্চিম পার খোশবাগে রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি। এখানে আপনি দেখতে পাবেন নবাব আলীবর্দী খাঁর সমাধি, তার 3 কন্যার সমাধি, সিরাজের সমাধি ও তার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি। এই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর, আর এটা আলীবর্দী খাঁর কবর। সিরাজউদ্দৌলার কবরের ঠিক নিচেই রয়েছে তার বেগম লুৎফুন্নেসার কবর। এছাড়া খোশবাগে রয়েছে জামা মসজিদের আদলে তৈরি একটি ছোট্ট মসজিদ, যেটি আলীবর্দী খাঁ তৈরি করেছিলেন। আসলে আমরা সিরাজের টানে মুর্শিদাবাদে ছুটে গেলেও সিরাজের তেমন কোনো নিদর্শন আপনি দেখতে পাবেন না। সিরাজের প্রাসাদ হিরাঝিল আজ অবহেলায় ভাগীরথীর গর্ভে তলিয়ে গেছে। সিরাজ থেকে গেছে শুধুমাত্র ট্র্যাজেডি হয়ে। হয়তো ইচ্ছা করেই সিরাজের স্মৃতিকে ধ্বংস করার চক্রান্ত হয়েছে। সিরাজ শুধু শুয়ে আছে কবর হয়ে, এইটুকু মাত্র তার স্মৃতিচিহ্ন। শোনা যায় ব্রিটিশরা ভাগীরথীতে বাঁধ দিয়ে তার গতিপথ পরিবর্তন করে হিরাঝিল প্রাসাদের দিকে করে দিয়েছিল, যাতে প্রাসাদটি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এছাড়া রাতের অন্ধকারে ব্রিটিশদের অনুগত নবাবরা প্রাসাদের গায়ে মাটি কেটে দিত, যাতে সিরাজের প্রাসাদ নড়বড়ে হয়ে যায় অথবা ভাগীরথীর ভাঙন যেন প্রাসাদকে গিলে খায়। স্বাধীনতাকামী সিরাজ অবহেলার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই পায়নি। সমাজের এই নিয়ম আবহমানকালের, যেখানে চাটুকারদের জয় আর প্রতিবাদীদের সরে যেতে হয়, হয় পৃথিবী থেকে নয় ক্ষমতা থেকে। তবে শেষ পর্যন্ত জয় কিন্তু বীরেরই হয়। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে তার নাম। তাই আজও মুর্শিদাবাদ মানেই নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর বা জগৎ শেঠ নয়। তার ইতিহাসের পাতায় বেঈমান হয়েই রয়ে যাবে।